সুলতানা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, হুলিয়ারচর সরকারি কলেজ। আজ আমি অনলাইন ক্লাসে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের দ্বিতীয় পত্র। এই বিষয় এটার উপরে আলোচনা হবে। তো ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। অনলাইন ক্লাস কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো। ঘরে বসে একটা কাজ হচ্ছে, পড়াশোনাটা হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে। আশা করি তোমরা মনোযোগী আছো। তো আজকের ক্লাসে আমরা সরাসরি ক্লাসের আলোচনায় যাই। সুস্বাগতম। আজকের বিষয় হলো ব্রিটেনে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমালোচনা এবং আলোচনা করেছি আমেরিকার শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ। আজ আলোচনা হচ্ছে ব্রিটেন সম্পর্কে। ব্রিটেনে শাসন ব্যবস্থায়, আমি একটু স্মরণ করাই দিচ্ছি তোমাদের ক্ষমতা স্বতন্ত্রীকরণ। সবারই জানা আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে, আমি হালকাভাবে একটু বলছি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানেটা কি? মানে হলো যে সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তিনটা বিভাগ থাকবে আলাদা। কোনো বিভাগের কাজে সহযোগিতা করবে না, কোনো রকমের প্রভাব বিস্তার করবে না, অধিকার চর্চা করবে না। এটাই হলো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। আচ্ছা, তো এই যদি হয় যে আলাদা আলাদা, এখন এটা ব্রিটেনে কতটুকু কার্যকরী? ব্রিটেনের শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখি? আমরা পুরনো আলোচনায়ও পেয়েছি যে এ নিয়ে সমালোচনা, আমেরিকাও যথার্থভাবে প্রয়োগ হয় নাই। এখন ব্রিটেনে কতটুকু আছে? ব্রিটেনের যে আইনসভার আমি একটু তোমাদেরকে বিষয়গুলি, এই নামগুলি তোমরা আগেও জানো, পূর্বের ক্লাসেও আলোচনা হয়েছে অনেক। তারপরেও আবারও বলছি, আইনসভার নাম হলো পার্লামেন্ট। আর পার্লামেন্টে দুইটা কক্ষ, অর্থাৎ দুইটা পরিষদ। দুইটা পরিষদের প্রথম পরিষদ বা প্রথম কক্ষ হলো লর্ড সভা, আর দ্বিতীয় কক্ষ বা দ্বিতীয় পরিষদ হলো কমন্স সভা। অর্থাৎ পার্লামেন্টের দুইটা শাখা নিয়েই এই পার্লামেন্টটা গঠিত। ঠিক আছে? আচ্ছা, আর শাসন বিভাগ মানে ক্যাবিনেট। তোমরা বইয়ের আলোচনায়, বই খুললে বইয়ের পাতায় দেখবা পার্লামেন্ট ক্যাবিনেট লেখা। ক্যাবিনেট মানে শাসন বিভাগ, আর শাসন বিভাগ মানে এখানে মন্ত্রীদের সব কার্যকলাপ, মন্ত্রী পরিষদ এক কথায়। আচ্ছা, আর আছে বিচার বিভাগ। আচ্ছা, এখন এই পার্লামেন্ট এবং ক্যাবিনেট, এদের কার্যকলাপটা কি ধরনের? ক্যাবিনেটের যত সিদ্ধান্ত হয়, অর্থাৎ শাসন বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করে, আর এই পার্লামেন্ট তা অনুমোদন করে। সিদ্ধান্ত নেয় ক্যাবিনেট, কিন্তু পার্লামেন্ট অনুমোদন করে। আচ্ছা, তাহলে ক্যাবিনেট আর পার্লামেন্ট কি আলাদা আছে? আলাদা নাই। দুইটার মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে। আবার পার্লামেন্টের সদস্যদের মধ্য থেকে এই ক্যাবিনেটের, অর্থাৎ মন্ত্রীদের নিয়োগ করা হয়। মন্ত্রীরা অবশ্যই পার্লামেন্টের সদস্য হতে হবে।
হ্যাঁ, পার্লামেন্টের সদস্যগণের মধ্য থেকেই এই মন্ত্রী পরিষদ গঠন করা হয়। হ্যাঁ, কিন্তু এই মন্ত্রী পরিষদ আবার তাদের সকল কাজের জন্য এই পার্লামেন্টের কাছে দায়বদ্ধ। ক্যাবিনেট ততদিনই টিকে থাকবে যতদিন নাকি এই পার্লামেন্টের কমন্স সভার সদস্যদের আস্থা অর্জন করতে পারবে। যদি ক্যাবিনেটের সদস্যরা এই পার্লামেন্ট কর্তৃক অনাস্থা প্রস্তাব আসে, তাহলে ক্যাবিনেট হয় নিজেই পদত্যাগ করবে, অর্থাৎ মন্ত্রী পরিষদ নিজেই পদত্যাগ করবে, নতুবা এই পার্লামেন্টে এই ক্যাবিনেট ভেঙে দিবে। তাহলে কি দাঁড়ালো যে এই ক্যাবিনেটের জীবন মরণ সব কিছুই পার্লামেন্টের হাতে। ক্যাবিনেট বাঁচবে না মরবে, কতদিন টিকে থাকবে, সব কিছুই এই পার্লামেন্টের সদস্যদের হাতে। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে পার্লামেন্ট ক্যাবিনেটের উপরে প্রভাব বিস্তার করতেছে। এখানেও কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নাই। আর ক্যাবিনেটের যে মন্ত্রীগণ তাদের প্রত্যেকেই তাদের দপ্তরের কাজকর্মের ব্যাপারে জবাবদিহি করতে হয় পার্লামেন্টের কাছে। পার্লামেন্টের সদস্য, বিশেষ করে ওই কমন সভার সদস্যদের কাছে তাদের জবাবদিহি করতে হয়। অর্থাৎ মন্ত্রীগণ তাদের দপ্তরের নিজ নিজ দায়িত্ব যে পালন করছে তা সঠিকভাবে পালন করছে কিনা, তাদের কাজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, এই সব বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে কমন সভার সদস্যগণ। হ্যাঁ, তাহলে কমন সভা কিন্তু চলে আসলো কি কাজে? ক্যাবিনেটের এই মন্ত্রীদের কাজে উপরে হস্তক্ষেপ করলো। হ্যাঁ, তাদের দোষ ত্রুটি তুলে ধরে। তাহলে দেখা যাচ্ছে যে আইনসভা এই শাসন বিভাগের উপরে বেশ ক্ষমতা আরোপ করছে। হ্যাঁ, এবং মন্ত্রীগণ এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। মন্ত্রীদের এইভাবে দেখা যায় যে এই ক্যাবিনেটের উপরে প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, মুলতবি প্রস্তাব, এসবের মাধ্যমে এই পার্লামেন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। শাসন বিভাগকে কে নিয়ন্ত্রণ করে? এই পার্লামেন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে, অর্থাৎ ক্যাবিনেটকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এখানেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নাই, আমরা এক কথাই সহজেই বুঝে গেলাম, তাই না? আচ্ছা, তারপরে দেখো বিচার বিভাগে বিচারক নিয়োগ। হ্যাঁ, বিচারক যে নিয়োগ করে, বিচারক নিয়োগ সব লেখা যাবে না, তোমরা একটু লেখা খেয়াল করবে, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে, তারপর বই তো আছে। বিচার বিভাগে এই বিচারক নিয়োগ করে রাজা বা রানী। আমরা জানি ব্রিটেনে কি রাজতন্ত্র আছে, সেখানে কিন্তু রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নাই। হ্যাঁ, সেখানে আছে কি রাজা বা রানী, উত্তরাধিকার সূত্রে রাজা বা রানী সিংহাসনে আরোহণ করেন। হ্যাঁ, তাহলে এই রাজা অথবা রানী বিচারকদের নিয়োগ করতে পারেন, কিন্তু নিয়োগ করার ক্ষেত্রে শাসন বিভাগের সদস্যদের পরামর্শ মতো রানী এই বিচারক নিয়োগ করেন। তাহলে দেখো, রানী কিন্তু সম্পূর্ণ, রাজা বা রানী কিন্তু সম্পূর্ণভাবে নিরপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ থাকেন। হ্যাঁ, এখানে বিচারক নিয়োগ করে রাজা বা রানী, কিন্তু এই শাসন বিভাগের সদস্যদের পরামর্শ অনুযায়ী রানী বিচারক নিয়োগ করে থাকেন। তাহলে এখানে শাসন বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করলো, তাই না? শাসন বিভাগ তো বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করলো, রানী যদিও নিয়োগ দিচ্ছেন, কিন্তু শাসন বিভাগের সদস্যদের পরামর্শ অনুযায়ী। আবার দেখো মজার ব্যাপার, এই বিচারকদের অপসারণ করে
অপসারণ করে কে জানো? এই লর্ড সভা। এই লর্ড সভা বিচারকদের অপসারণ করে। লর্ড সভার পরিচয়টা কি? লর্ড সভার পরিচয়, লর্ড সভাটা হলো আইনসভার প্রথম কক্ষ, অর্থাৎ তার প্রধান পরিচয় হলো সে আইনসভা, তাই না? হ্যাঁ, তাহলে আইনসভা কি করতেছে? হ্যাঁ, বিচারকদের অপসারণ করতে পারে। আরেকটা বিরাট পরিচয় হলো লর্ড সভার, সেটা হলো ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত হলো এই লর্ড সভা, সর্বোচ্চ আপিল আদালত। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা? সুপ্রিম কোর্ট, তাই না? আমরা জানি, হ্যাঁ, সুপ্রিম কোর্ট। হ্যাঁ, অর্থাৎ নিম্ন অধস্তন যে আদালতগুলি থেকে মামলা আস্তে আস্তে উচ্চ পর্যায়ে যখন যায় তখন সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। ঠিক তেমনিভাবে ব্রিটেনের সর্বোচ্চ পর্যায়ে যখন যাবে মামলা তখন যাবে লর্ড সভায়। সর্বোচ্চ আপিল আদালত হলো এই লর্ড সভা, এই লর্ড সভা। তাহলে পার্লামেন্টের প্রথম কক্ষ হয়েও সে কিন্তু আপিল আদালত হিসাবে বিশেষ ভূমিকা রাখছে। আরেকটা বিষয় হলো, সেটা হলো বিচারকরা অনেক মামলার ক্ষেত্রে আইনের ব্যাখ্যা দিতে হয় বিচারকদের। হ্যাঁ, মামলা পরিচালনা করতে গিয়ে আইনের ব্যাখ্যার প্রয়োজন হয়। তো বিচারকগণ যখন আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন, সেই ব্যাখ্যাগুলিকে এই পার্লামেন্ট এটাকে ভ্রান্ত বলে বাতিল করে দিতে পারে। দেখো কত বড় ক্ষমতা এই পার্লামেন্টে। বিচারকদের এই আইনের ব্যাখ্যাকেও কি করতে পারে? ভ্রান্ত বলে বাতিল করে দিতে পারে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে নতুন ব্যাখ্যা দিতে পারে পার্লামেন্ট। তাহলে এই ক্ষেত্রেও দেখো যে পার্লামেন্ট বিচার বিভাগের ক্ষেত্রেও এই পার্লামেন্ট ভূমিকা রাখছে। এই প্রসঙ্গে একটা বিশেষ সমালোচনা আছে যে ব্রিটেনের পার্লামেন্ট সম্পর্কে, যে ব্রিটেনের পার্লামেন্টের এত বেশি ক্ষমতা, অর্থাৎ দেখা যায় শাসন বিভাগ, বিচার বিভাগ সব ক্ষেত্রে তার ক্ষমতা প্রয়োগ করছে। তাই এত বেশি ক্ষমতা যে কারণে বলা হয় যে ব্রিটেনের পার্লামেন্ট পুরুষকে নারীতে এবং নারীকে পুরুষে রূপান্তরিত করা ছাড়া আর সবই করতে পারে। বুঝতে পারছো? এই ক্ষমতাটাকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে পার্লামেন্টের ক্ষমতাকে, যে পুরুষকে নারীতে রূপান্তরিত এবং নারীকে পুরুষে রূপান্তরিত করতে পারে না, আর সবই পারে। আচ্ছা, আরেকটা বিষয় যে পার্লামেন্ট যে শাসন বিভাগ কর্তৃক সাধারণত বিলগুলি উত্থাপন করা হয়। শাসন বিভাগে বিল তৈরি করে পার্লামেন্টে প্রেরণ করে এবং পার্লামেন্ট সেটা পাস করে। আবার বাজেটও ঠিক তেমনি, বাজেট তৈরি করে এই মন্ত্রী পরিষদ। হ্যাঁ, মন্ত্রী পরিষদ বাজেট তৈরি করে এই পার্লামেন্টে উপস্থাপন করে। মন্ত্রী পরিষদ সদস্যরাই বাজেট তৈরি করে আর উপস্থাপন করে পার্লামেন্টে। হ্যাঁ, এবং পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে সেই বাজেট পাস হয়। হ্যাঁ, আলাপ আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, তারপরে সেটা পাস হয়। তাহলে আমরা সামগ্রিকভাবে কি দেখতে পাচ্ছি? এই পার্লামেন্ট, ক্যাবিনেট, বিচার বিভাগ কেউ কিন্তু আলাদাভাবে কাজ করতে পারছে না। প্রত্যেকটা বিভাগের উপরে নির্ভরশীল হচ্ছে। প্রতিটা বিভাগের কাজে হস্তক্ষেপ করছে। এইভাবে ব্রিটেনের শাসন ব্যবস্থায় দেখা যায় যে এই পার্লামেন্ট, ক্যাবিনেট এবং বিচার বিভাগ সকলে আলাদাভাবে নয়, সকলে একত্রিতভাবে কাজ করছে, প্রয়োজনে হস্তক্ষেপ করছে, অধিকার চর্চা করছে। কিন্তু কাজগুলি হচ্ছে কিভাবে? কাজগুলি হচ্ছে
এই তিনটা বিভাগের সমন্বয়ে মিলিতভাবে একত্রিতভাবে, তাহলে আমরা এক কথায় অবশ্যই বলতে পারি যে ব্রিটেনের শাসন ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণের উল্লেখ থাকলেও সেটা দুর্বল। হ্যাঁ, পূর্ণ স্বতন্ত্রীকরণ সেখানে নাই, হ্যাঁ, আছে, ক্ষীণভাবে আছে। তাহলে আমরা মোটামুটিভাবে জেনে নিলাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি, আমেরিকা এবং ব্রিটেনের শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ। এখন আমি তোমাদের সার্বিক আলোচনার পরিসরে তোমাদেরকে কিছু প্রশ্ন সম্পর্কে বলছি। হ্যাঁ, প্রশ্নগুলি আমি একটা কাগজে লিখে রাখছি। হ্যাঁ, সে কাগজটা, প্রশ্নগুলি তোমরা খেয়াল করো, প্রশ্নগুলি তোমরা খেয়াল করো। এখানে আছে ক্ষমতা সমালোচনা সহ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ। একটা মজার ব্যাপার, আমি যে 2 দিন ক্লাসটা নিলাম, হ্যাঁ, এই 2 দিনের ক্লাসে যা আলোচনা হইল, সেই আলোচনায় আমরা 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। 3টা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তোমরা যদি ক্লাসটা ফলো করো, বই দেখো, তাহলে অবশ্যই তোমরা এই 3টা প্রশ্নের উত্তরেই শিখে ফেলতে পারবা। একই উত্তরের মাধ্যমে 3টা প্রশ্নের উত্তর হয়ে যাবে। হ্যাঁ, প্রথম হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সমালোচনা, এরপর হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, এটা বাঞ্ছনীয় নয় আমেরিকা ব্রিটেনের প্রেক্ষিতে আলোচনা। আর একটা হলো যে আমেরিকার শাসন ব্যবস্থায় ক্ষমতা ভারসাম্য নীতি। হ্যাঁ, এটা তোমরা আমেরিকার শাসনতন্ত্র আলোচনার যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমরা এটা পাবা। তাহলে আমরা 3টা প্রশ্নের উত্তর কিন্তু শিখতে পারছি আমাদের এই 2 দিনের আলোচনায়। হ্যাঁ, তো ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের কাছে বিশেষভাবে আমার কথা থাকবে, তোমরা অবশ্যই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবা, পাশাপাশি পরিবারের লোকজনের প্রতি খেয়াল রাখবা এবং আল্লাহকে স্মরণ করবা। আর তোমরা বই পড়বা, এই ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখবা, ইউটিউব আছে, ইউটিউবগুলো দেখবা। তোমরা তো মোবাইল ব্যবহার করোই, আজকাল মোবাইল ছাড়া চলেই না। হ্যাঁ, তো মোবাইলে সুন্দর একটা ব্যবস্থাও হয়ে গেল পড়াশোনার। হ্যাঁ, সেটাকে কাজে লাগাবা। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবা, সকলের জন্য দোয়া করবা, সমগ্র মানব জাতির জন্য দোয়া করবা। ভালো থাকো। খোদা হাফেজ।